সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আবারও আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার অ্যাডভাইসারে সকলকে স্বাগতম। আজকে আপার প্রাইমারি হিয়ারিং ছিল, সেটা আপনারা সকলেই অবগত। এতক্ষণ প্রায় সকলেই জেনে গেছেন যে আপার প্রাইমারি মামলা সিএভি হয়ে গেছে, অর্থাৎ এই মামলা রিজার্ভ ফর জাজমেন্ট হয়ে গেছে। আপনারা জানেন যে দুই পক্ষ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং পিটিশনের উভয় পক্ষের যে বক্তব্য, সেই বক্তব্যের প্রায় পরিসমাপ্তি ঘটে গেছে। প্রায় বলবো না, পরিসমাপ্তি ঘটে গেছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে বিরোধী অ্যাডভোকেটরা যে সমস্ত অভিযোগ এনেছিলেন তার প্রতিউত্তর স্কুল সার্ভিস কমিশন আজকে সম্পূর্ণ করেছে। এবং দ্বিতীয় পর্বে যে আলোচনাটা এসছে, যে প্রথম পর্বে স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগ স্কুল সার্ভিস কমিশন মূলত প্রথম পর্বে তার উত্তর দিয়েছেন। এবং দ্বিতীয় পর্বে আমি এর আগে বলেছিলাম যে সমস্ত বিষয়গুলো নিয়ে বিরোধীদের সঠিক উত্তর পেতে কোনো রকম কোনো অসুবিধা ছিল, সেই সমস্ত জায়গাগুলোকে মেনশন করে আবার পুনরায় জিজ্ঞাসাবাদ করা বা পুনরায় স্কুল সার্ভিস কমিশনের কাছে ক্লারিফিকেশন চাওয়া, এটা ছিল আজকের বা এর আগের হিয়ারিংয়ের মূল উদ্দেশ্য। অর্থাৎ সেই নির্দেশ বা সেই কোর্টের যে প্রসেস, সেই প্রসেসকে মেনটেন করেই মূলত বিচারপতিদ্বয় আবার বিরোধী অ্যাডভোকেটদেরকে বলার সুযোগ দেন। ইতিপূর্বে আপনারা জানেন যে পিটিশন পক্ষের অ্যাডভোকেট সুবিশানাল মহাশয়, তিনি কিন্তু তার আর্গুমেন্ট ইতিপূর্বে শেষ করেছেন। এর আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে মূলত বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত মিত্র মহাশয় বলার বিষয় ছিল। আজকে প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উপস্থিত থেকে তিনি মূলত দুটো বিষয়কে সামনে আনার চেষ্টা করেছেন। আমরা জানি, এর আগেও আপনারা দেখেছেন আগের হিয়ারিংয়েও তিনি যে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন, সেটা হলো নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, সেই সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু সিবিআই রয়েছে, তাই সেই অর্ডারকে বা সেই সমস্ত বিষয়গুলোকে কোর্টের সামনে উপস্থাপন করে মূলত তিনি সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার চান। কারণ ওএমআর রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো নৈপথ্যেই তার হয়তো এই আর্গুমেন্ট। তো যাই হোক, বিচারপতিদ্বয় খুব ভালোভাবে প্রত্যেকটা আর্গুমেন্টকে শুনেছেন, যেটা ন্যাচারাল জাস্টিসের ক্ষেত্রে হওয়া উচিত। অর্থাৎ অনেকেই আমরা বলি যে এই পর্বে এসে এই আর্গুমেন্টগুলো কেন, এগুলা চাকরি প্রার্থীদের অ্যাঙ্গেল মনে হতে পারে, কিন্তু বিচারপতিরা সবসময় প্রত্যেকটা পক্ষের অর্থাৎ বাদী এবং বিবাদী উভয় পক্ষের বক্তব্যকে সুষ্ঠুভাবে শোনার পর তার উপর সিদ্ধান্ত নেওয়াই হলো বিচারপতিদের কাজ। তো সেই মর্মে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং জয়ন্ত মিত্র মহাশয়ের বক্তব্য সুস্পষ্ট করে তিনারা কোর্টের সামনে রাখেন। একদিকে যেমন ভ্যাকেন্সি, অপরদিকে তেমন বিশেষত বিকাশবাবু যে উপস্থাপন করার চেষ্টা করেন, সেটা হলো ওএমআর রিলেটেড ইস্যুটা বা ওএমআর রিলেটেড যে সমস্যা ইতিপূর্বে কোর্টের কাছে উপস্থাপিত হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি আর্গুমেন্ট করার চেষ্টা করেন। আর জয়ন্ত মিত্র মহাশয়ও একাধিক বিষয় টেনেছেন, তার মধ্যে বেশ কয়েকজন যাদের ওএমআর নিয়ে সমস্যা রয়েছে তাদের বিষয়টা, অন্যদিকে রিজার্ভেশন রুলসকে তিনি টাচ করেছেন, আবার ভ্যাকেন্সি রিলেটেড ইস্যু নিয়েও কিন্তু বলার চেষ্টা করেছেন। অপরদিকে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী এস.এন. মুখার্জি মহাশয় আজকে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি কিন্তু ফিজিক্যালি এবং ভার্চুয়ালি থাকতে পারেননি। কোনো কারণবশত ওনার হয়তো ব্যক্তিগত অন্য কোর্টে মামলা ছিল, যেটা আমরা এখনো পর্যন্ত অবগত। তো যাই হোক, এই যে দীর্ঘ টালবাহানা এবং প্রশ্ন উত্তর, স্কুল সার্ভিস কমিশনের কাছে উত্তর চাওয়া, সেই মর্মে আজকে স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও ডক্টর পাত্র মহাশয়, স্কুল সার্ভিস কমিশনের রেজিস্টার্ড আইনজীবী, রেজিস্টার্ড অ্যাডভোকেট যেনাকে আমরা বলে থাকি, তিনি কিন্তু যথেষ্ট ভালোভাবে বলার চেষ্টা করেছেন ওনার জায়গা থেকে। একটা বিষয় অনেক সময় নিজে ব্রিফ না করলে সেই ব্রিফের উপর আর্গুমেন্ট করাটা একটু টাফ হয়। সুতরাং যেহেতু এই ব্রিফ এস.এন. মুখার্জি মহাশয় করেছিলেন, তাই এস.এন. মুখার্জি মহাশয় যদি প্রেজেন্ট থেকে মামলাটা হয়তো হিয়ারিং করতেন, তাহলে আরো ভালো হয়তো আর্গুমেন্ট আমরা আশা করতে পারতাম।
কিন্তু অন্য একজন সিনিয়র আইনজীবীর ব্রিফকে সম্মুখে রেখে একজন আইনজীবীর বলাটা একটু টাফ হয়। তা সত্ত্বেও ডক্টর পাত্র মহাশয় কিন্তু আজকে যথেষ্ট ভালোভাবে আর্গুমেন্ট করার চেষ্টা করেছেন এবং পরোক্ষভাবে বলা যায় যে চাকরি প্রার্থী এবং চেয়ারম্যান উপস্থিত থেকে আমরাও যথেষ্ট ভালোভাবে সহযোগিতা করার চেষ্টা করি যে সার্বিক বিষয়টাকে কত পেজ কত নম্বরে কি আছে না আছে সেই বিষয়গুলো দিয়ে আজকে যাই হোক মূল পর্বের যে হিয়ারিং সেই হিয়ারিং শেষ হয়েছে। একটা দীর্ঘ যুগ বলা যায়, এক যুগ বলা যায়, অর্থাৎ সেই 2014 সাল থেকে আজ 2024 সাল, অর্থাৎ দীর্ঘ 10 বছর। এই দীর্ঘ 10 বছরের স্কুল সার্ভিস কমিশন, রাস্তা, মঞ্চ, লড়াই, সংগ্রাম, কোর্ট, আইনজীবীর চেম্বার ইত্যাদি ইত্যাদি যে একটা সার্বিক লড়াই আমাদের ছিল, দীর্ঘদিনের লড়াই ছিল সেই 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত। সেই লড়াইয়ের একটা পার্ট ছিল আইনি লড়াই, যে লড়াইটা একাধারে যেমন স্কুল সার্ভিসের কাছে ছিল, স্কুল সার্ভিস কমিশনের কাছে ছিল, অন্যদিকে কিন্তু আমাদের চাকরি প্রার্থীদের কাছে ছিল। যে ক্যান আমরা রেজিস্টার করেছিলাম দীর্ঘদিন আগে, সেই ক্যানের অ্যাডভোকেট আজকে কল্যাণবাবু যথেষ্ট ভালোভাবে কাউন্টার করার চেষ্টা করে, যে কাউন্টারগুলো স্কুল সার্ভিস কমিশনের করা উচিত ছিল আজকে দাঁড়িয়ে, হয়তো সিনিয়র অ্যাডভোকেট না থাকার কারণে সেটা হয়ে ওঠেনি, কিন্তু আজকে সেই জায়গাটা অনেকাংশেই আমাদের আইনজীবী কল্যাণ ভট্টাচার্য কল্যাণ ব্যানার্জি মহাশয় উপস্থাপন করার চেষ্টা করে খুব সুন্দরভাবে। যাই হোক, এই ছিল কোর্টের একটা সার্বিক বিষয়। আপনারা সকলে এতক্ষণ পর্যন্ত প্রায় অবগত হয়ে গেছেন। যারা অবগত এখনো পর্যন্ত মনে করছেন কিছু দেখার আছে, তারা লাইভ স্ট্রিম গিয়ে দেখে নিতে পারেন যে আজকের হিয়ারিংয়ে কি হয়েছে না হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, যে বিষয়টা আমি বলতে চাইবো যে দীর্ঘ লড়াই 2014 সাল, তারপর 2015, 16, এই যে নোটিফিকেশনের জন্য লড়াই, এক্সামের জন্য লড়াই, তারপরে রেজাল্টের জন্য লড়াই, তারপরে ভেরিফিকেশনের জন্য লড়াই, তারপরে ভেরিফিকেশন, একাধিক টার্মে ভেরিফিকেশন, ইন্টারভিউ, তারপরে কোর্ট কেস, সেই প্যানেল ক্যান্সেল, তারপরে আবার কোর্ট, আবার ভেরিফিকেশন, আবার ইন্টারভিউ বিভিন্ন দফায়, তারপরে আইনজীবীর চেম্বার, আইনজীবীর বাড়ি, কোর্ট, কমিশন, বিভিন্ন দপ্তর, নবান্ন, রাজভবন, কোথায় না এই লড়াইয়ের জন্য, এই আপার প্রাইমারির জন্য আমরা গিয়েছি বা আমি গিয়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা যৌথ লড়াইয়ের একটা অধ্যায়ে আমরা বলতে পারি প্রায় একটা শেষের দিকে আমরা চাইব, বা ব্যক্তিগতভাবে আমি চাইব এর একটা গোল্ডেন এন্ড, অর্থাৎ একটা সোনালি শেষ যদি আমরা বাংলায় বলতে চাই, একটা ভালো পরিসমাপ্তি ঘটুক, সেটাই আমাদের কাছে কাম্য। তাই আজকে হিয়ারিং এর পর যে বিষয়গুলো আমি এর আগের ভিডিওতে বলার চেষ্টা করেছি আপনাদেরকে, যে এই অর্ডার কবে নাগাদ হতে পারে, কি হতে পারে না হতে পারে, বিস্তারিত বিষয় আগের ভিডিওটা আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। তা সত্ত্বেও আজকে বলি যে মূলত যে তিনটে বিষয় আর্গুমেন্টে উঠে এসছে সেটা হলো ভ্যাকেন্সি, একটা হলো ওএমআর, একটা হলো, আর তৃতীয় বিষয় হলো রিজার্ভেশন রুলস। তো যে রিজার্ভেশন রুলস নিয়ে আমি বারবার বলেছি, রিজার্ভেশন রুলসটা কতটা মান্যতা পাবে সেটা তো কোর্ট অর্ডারের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটবে, কিন্তু কনস্টিটিউশনাল যে প্রিন্সিপাল তার উপর দাঁড়িয়ে যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু অনেকাংশেই বলা যায় স্কুল সার্ভিস কমিশন যে নিয়ম মেনে এখনো পর্যন্ত মেধা তালিকা তৈরি করেছে বা ইন্টারভিউ লিস্ট তৈরি করেছে, সেটা সেই প্রিন্সিপাল অফ লজ যেটা কনস্টিটিউশনের আন্ডারে, সেই কনস্টিটিউশনাল রাইটসগুলোকে ফলো করেই স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছেন। সুতরাং রিজার্ভেশন রুলসটা নিয়ে খুব বেশি আমি অন্তত মনে করছি না যে এক্সপেক্ট করা যায়। যাই হোক, বিচারপতিরা তিনারা দেখবেন যে কোন অ্যাঙ্গেল থেকে তাদের কাছে আর্গুমেন্টগুলোকে স্ট্রং মনে হয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে গেজেট, নোটিফিকেশন এবং কনস্টিটিউশনের আন্ডারে মনে হয়েছে, তার উপর ভিত্তি করে জাজমেন্ট অবশ্যই বিচারপতিরা দেবেন। সে বিষয়ে আমাদের শিরোধার্য বলা যায় যে ওনারা অর্ডার করবেন। তা সত্ত্বেও বলতে পারি এটা একটা বিষয়, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যারা ইন্টারভিউ দিয়ে চাকরি প্রার্থী রয়েছে। 2, ভ্যাকেন্সি, যেই ভ্যাকেন্সি ইস্যুটা বারবার আমরা বলার চেষ্টা করেছি, আমি বলার চেষ্টা করেছি
যে দেখুন আমরা যারা প্যানেলে রয়েছে তাদের ভ্যাকেন্সি ইস্যুটা যদি আমি বলতে চাই, তাহলে আমরা স্কুল অলরেডি পেয়ে গেছি। যদি ভালো কোর্ট অর্ডারে আসে তাহলে হয়তো আমরা একটা টাইমে গিয়ে স্কুলও জয়েনিং করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি গিয়ে যখন স্কুলে গিয়ে দেখবেন যে আপনার স্কুলে যে রেশিও অনুসারে শিক্ষক দরকার, অর্থাৎ পিটিআর রেশিও যেটা, সেই রেশিও অনুসারে যখন আপনি শিক্ষক নেই দেখবেন, আপনার যে অফ ক্লাস থাকবে সেখানেও যখন আপনার হেডমাস্টার মশাই বলবেন যে স্যার আপনার 7-এর ক্লাসটা একটু ফাঁকা যাচ্ছে, আপনি একটু যান, তখন আপনি বুঝতে পারবেন যে স্কুলে শিক্ষক রিক্রুটমেন্টটা কতটা জরুরি। আজকে হয়তো আপনার মনে নাও হতে পারে। তো সেই জায়গা থেকে একদিকে 8,200 স্কুল, পরবর্তীতে আমি আরেকটা রিপোর্টের মাধ্যমে দেখছিলাম, একটা আরটিআই রিপোর্টের মাধ্যমে গতদিন প্রফেসর ঝন্টু বারিক মহাশয় আমাকে দেখাচ্ছিলেন যে প্রায় 16,000 স্কুল বন্ধের মুখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল শিক্ষাকে বাঁচাতে গেলে শিক্ষক বা এই শিক্ষার্থী বা যুব সমাজ বা পরবর্তী সমাজ ব্যবস্থাকে বা শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে ভ্যাকেন্সিটা একটা ভাইটাল ইস্যু। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারবো বা বলা, মানে আমি একজন চাকরি প্রার্থী হিসাবে বলবো যে যতটা সম্ভব যদি এইরকম কিছু একটা প্রসেস বেরিয়ে আসে বা বার হয়, তাহলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বা সার্বিকভাবে বলা যায় আমি খুশি হব বা আমরা খুশি হব যে একদিকে যেমন যোগ্য চাকরি প্রার্থী যারা তারা স্কুলে যাক, অপরদিকে ওয়েটিং চাকরি প্রার্থী যারা আছে ওয়েটিং পরপর ধাপে ধাপে কাউন্সেলিং হোক, আর ঠিক তার উল্টো দিকে যারা স্কুল এডুকেশন সিস্টেমকে বাঁচানোর জন্যে, যেমন প্রাইমারিতে একাধারে 42,000 রিক্রুটমেন্টের পর সেম টেট থেকে 16,500 রিক্রুটমেন্ট হয়েছে, অনুরূপভাবে আপার প্রাইমারির ক্ষেত্রেও এই 14,339-এর সঙ্গে সঙ্গে প্যারালালি 10,000, 15,000, 20,000 কিছু একটা রিক্রুটমেন্ট করে শিক্ষা ব্যবস্থা বাঁচুক। যারা যোগ্য রাস্তায় বসে আছে সার্বিকভাবে তাদের স্বপ্ন পূরণ হোক, সেই আশাই করব এবং সেই মর্মেই প্রার্থনা করব যে এই রকম সার্বিকভাবে যদি চাকরি প্রার্থীদের সুবিধার জন্য একটা সুব্যবস্থাপনা বেরিয়ে আসে বা বিচারপতিদের কলমের মাধ্যমে যদি সেই বিষয়টা উঠে আসে, তাহলে খুব উপকৃত হব, খুব খুশি হব। আর তৃতীয় বিষয় সেটা হলো খুব মারাত্মক ইস্যু, সেটা হলো ভ্যাকেন্সি নয়, সেটা হলো ওএমআর। আজকে আপনারা দেখবেন একটা বিষয়, বিচারপতি মহোদয় কিন্তু বারবার শেষের পর্বটা যারা লাইভ দেখেছেন বা যারা কোর্টে প্রেজেন্ট ছিলেন তারা দেখেছেন ফিজিক্যালি, যে বারবার বিচারপতি মহোদয় কিন্তু একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করছিলেন যে লাস্ট পর্বে এসে যে ওএমআর ডিফেস বা ওএমআর সমস্যার কারণে কারা কোন পার্টের মধ্যে পড়ছে এবং সেই সংখ্যাটা কত, অর্থাৎ ওএমআর রিচে বা ওএমআর ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনের ফলে কারা কারা বঞ্চিত হয়েছে বা কারা নিজেদেরকে বঞ্চিত মনে করছে বা কাদের ব্ল্যাঙ্ক ওএমআর রয়েছে, কাদের ওএমআর ফিল আপ রয়েছে কিন্তু তাদের নম্বর মিসম্যাচ হচ্ছে যার কারণে তারা বিলো কাট অফ হয়ে গেছে, কাদের হোয়াইটনার ইউজ হয়েছে এবং কাদের ক্ষেত্রে পুরোপুরি ওএমআরগুলো ডিফেস হয়েছে। এই বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে তার এক্স্যাক্ট ফিগারগুলো, এক্স্যাক্ট সংখ্যাগুলো বিচারপতিরা জানার বারবার চেষ্টা করছিলেন এবং মেনশন করে সুবিশানল মহাশয় যখন কয়েকজন পিটিশনারের নাম উল্লেখ করে এফিডেভিট করেছিলেন, তার কাউন্টার এফিডেভিটে সুতনু কুমার পাত্র মহাশয় বলার চেষ্টা করেছেন তাদের ক্ষেত্রগুলো কি রয়েছে এবং সেইগুলোও কিন্তু বিচারপতি মহোদয় নোট ডাউন করেছেন। সুতরাং সব বিষয়, অর্থাৎ আরও একটা বিষয় লাস্টের দিকে উঠে এসেছে, সেটা হলো একজন চাকরি প্রার্থী যার ধরুন 2011 টেট দেওয়া আছে, আবার 2014 টেট মানে অর্থাৎ 16 যে রেজাল্টের সেই টেটও দেওয়া আছে। দেখা যাচ্ছে 2016 টেটের রেজাল্ট ভালো থাকার কারণে 16 টেটের রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করেছে। এবার প্রশ্ন হলো যে তার ওএমআর কোনো কারণবশত ডিফেস, তাহলে তাকে কেন 2011 তার যে রেজাল্ট আছে বা তার যে টেট সার্টিফিকেট রয়েছে সেই ওএমআর রয়েছে তার ভিত্তিতে তাকে অ্যাপ্লিকেশন করতে দেওয়া হবে না? তার একটা ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে এটা ঘটেছে। সুতরাং সেই বিষয়টাও জাজ সাহেবরা নেওয়ার চেষ্টা করেছেন এবং মেনশন করে রেখেছেন। মেবি তাদের বিষয়গুলো সার্বিকভাবে কোনো যোগ্য চাকরি প্রার্থী, আবারও বলছি সার্বিকভাবে কোনো যোগ্য চাকরি প্রার্থী যেন কোনো রকমভাবে বঞ্চিত না হয়, সেই
কামনা যেমন চাকরি প্রার্থী হিসাবে আমরা করব, অনুরূপভাবে আমি আশা করব বিচারপতিরাও করবেন, স্কুল সার্ভিস কমিশনও চাইছেন, অর্থাৎ সবাই চাই বা আমরা সবাই এটা যেন চাই যে দীর্ঘ টালবাহানার পরে একটা বৃহৎ সংখ্যক শিক্ষক নিয়োগ যদি সম্ভব হয়, এম প্যানেল চাকরি প্রার্থীদেরকে চাকরি দেওয়া, ওয়েটিং চাকরি প্রার্থীদেরকে প্যারালালি কাউন্সেলিং করে তাদের চাকরির সুব্যবস্থা করা, এবং আপার প্রাইমারি স্কুলগুলো যেহেতু বন্ধের মুখে তাই সেই স্কুল সিস্টেমটাকে বাঁচানোর জন্য বৃহৎ একটা সংখ্যক চাকরি প্রার্থীকে যদি আবার একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি ক্রিয়েট করে সেই ভ্যাকেন্সিতে প্যারালাল কোনো প্রসেস বার করে সেখানে যদি বৃহৎ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায় এবং শিক্ষা ব্যবস্থার মানে ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায়, পরবর্তী প্রজন্মকে যেন বাঁচানো যায়, সেই বিষয়টা বিচারপতি মহোদয়রা যেন বিষয়টাকে সার্বিকভাবে আনেন, সেই বিষয়ের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব। তো এই বিশেষ কিছু কথা বলার পর আমি একটা কথা বলার চেষ্টা করব যে যারা এখনো পর্যন্ত মনে করছেন বা অনেকে জিজ্ঞাসা করছেন দাদা আপার প্রাইমারি ক্যান্সেল হবে না তো, তাদের উদ্দেশ্যে ডাইরেক্ট মানে বলে রাখি যে বিচারপতিরা ঠিক করবেন কি হবে। তবে কোথাও একটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কোথাও কোনো দিন এই রিক্রুটমেন্ট প্রসেসের প্রতিটা হিয়ারিংয়ে প্রতিটা লড়াইয়ে ফিজিক্যালি এখনো পর্যন্ত প্রেজেন্ট থেকে যতটুকু বুঝেছি কোথাও কোনো নেগেটিভ সাইন আমি কিন্তু এখনো পর্যন্ত পাইনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার অনেকে প্রশ্ন করবেন দাদা তাহলে কি মানে মামলা সুপ্রিম কোর্ট যেতে পারে? এবার এই জায়গায় আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে দুটো বিষয়ে সুপ্রিম কোর্ট যদি বলি তাহলে দুটো বিষয়ে হয়। একটা হলো একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অর্থাৎ মানে এক শ্রেণীর আইনজীবীরা যদি মনে করেন যে আমার কিছু মানে অ্যাকাউন্ট শর্ট হয়ে যাচ্ছে, কিছু ফাইন্যান্সিয়ালি মানে শর্ট হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি এমন অসুবিধা হয়, তারা সুপ্রিম কোর্ট যেতে পারে, অসুবিধা নেই। তবে আমার মনে হয় না যে টোটাল অবজারভেশনের ফলে যদি সেই রকম কোনো একটা অর্ডার আসে তো এর ভিত্তিতে সুপ্রিম কোর্ট গিয়ে এমন কিছু খুব একটা লাভবান হওয়া যাবে। তো সেই জন্যে আবার অনেকে হয়তো ভাবতে পারেন যে আমাদের 7,000 পিটিশনার ছিল, যদি আমরা কিছু একটা প্রলুব্ধ করে চাকরি প্রার্থীদেরকে আবার 2,000 ক্যান্ডিডেটদেরকে কোর্টে নিয়ে গিয়ে 2,000 × 3,000 একটা অ্যাভারেজ হিসাব করতে পারি, 60 লাখের একটা গল্প চলে আসবে, তাদের ব্যতিক্রম সে বিষয়গুলো নিয়ে আমার আর্গুমেন্ট করার কোনো প্রশ্ন নেই, মানে সেই বিষয় নিয়ে আমার অত্যুক্তি করা বা মন্তব্য করার কোনো মানসিকতা নেই। তবে আমি মনে করি এই মামলা খুব বেশি কিছু সুপ্রিম কোর্টে গিয়ে লাভবান হওয়া যাবে না। সার্বিকভাবে যে অর্ডারটা আসবে আমি মনে করি খুব ভালো অর্ডার আসবে, আপনারা অপেক্ষা করুন একটু ধৈর্য ধরে। তবে এখনো পর্যন্ত কোথাও নেগেটিভ কিছু এখনো পর্যন্ত আমি সাইন দেখিনি। তো এই লড়াইয়ের আবারও একটা কথা রিমাইন্ড করিয়ে দিয়ে বলি যে এই লড়াইয়ের প্রথম দিন মানে কে ছিল না ছিল জানি না, এই লড়াইয়ের প্রথম দিন প্রথম লড়াইয়ে রাস্তার লড়াইয়ে মাহিউদ্দিন মাহি ছিল এবং শেষ লড়াই রাস্তার লড়াইয়ে মাহিউদ্দিন মাহি শেষ লড়াইয়ে কোর্টে এবং রাস্তার লড়াইয়ে থাকবে। তাতে কে থাকলো কে থাকলো না আমার ডাজেন্ট ম্যাটার, আমি কোনো কিছু ম্যাটার করি না। সুতরাং লাস্ট পর্যন্ত লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থী থাকা পর্যন্ত মাহিউদ্দিন মাহি লড়াইয়ে ছিল, আছে, থাকবে, সে পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক। প্রয়োজনে যেমনভাবে রাস্তায় নেমে সিংহের মতো গর্জন করেছি ওই রকম ভাবে গর্জন করব। মেরুদণ্ডটা শক্ত আছে, এখনো বিক্রি করিনি, তাই বলছি লড়াইয়ের ময়দানে আছি এবং শেষ পর্যন্ত থাকবো। থাকুন। কেরিয়ার অ্যাডভাইসার চ্যানেল থেকে আবারও আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে রাখবেন, পরবর্তীতে আপডেট দিতে থাকবো। আর আজকেও চেষ্টা করব আধিকারিকদের সঙ্গে কথা বলে এবং বিশেষত এসএসসির সঙ্গে কথা বলে কোনো রকম মানে ক্যাভিয়েট একটা টাইমে গিয়ে করা যায় কিনা, যদি না হয় আমি দায়িত্ব নিয়ে বলেছি এর আগেও যে আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত আছি, আমি নিজেই ক্যাভিয়েট করব। তার জন্যে ওপেন প্ল্যাটফর্মে বলছি, আমার নিজস্ব প্ল্যাটফর্মে কাউকে 10 পয়সা লাগবে না, আমি নিজেই ক্যাভিয়েট করব। তো সেই জায়গা থেকে বলছি যে নিশ্চিন্তে থাকুন, যারা যোগ্য চাকরি প্রার্থী গলা ফুলিয়ে বলছি তারা স্কুলে যাবে, তারা স্কুলে যাবে, স্কুলে যাবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে যে কোনো পর্যায়ে এই আলোচনা রিক্রুটমেন্ট রিলেটেড, আপনাদেরকে এর আগেও বলেছি রিক্রুটমেন্ট রিলেটেড আইনি পরামর্শ
প্রত্যেকটা মুহূর্তে কি করা উচিত কি না, যতটুকু লিগ্যাল এবং আধিকারিকদের ইনফরমেশন পেতে থাকবো, চাকরি পাওয়ার পরও আপনাদের সঙ্গে থাকবো, আমাদের নিজস্ব জায়গা থেকেই থাকবো। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।